শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আপনার নাম? ইলিয়াস হোসেন ভূঁইয়া, পিতা মৃত্যু আতিউর রহমান ভূঁইয়া, মাতার নাম বুরাকন্নেসা, গ্রাম খানজাপুর, থানা মকসুদপুর, জেলা গোপালগঞ্জ। আমি ১৯৬৭ সালে ইপিআরের সৈনিক হিসেবে ভর্তি হয়ে চাকরি করে আসতেছিলাম দিনাজপুর পঞ্চগড় এলাকায়। তখন তেতুইলে থানার আন্ডারে চাকরি করছি বাংলা বান্দা বিএপিতে। তখন ১৯৭১ সালে ওই সময় সিওডেপ ছিল মতিউর রহমান, উনি অ্যাডমিনিস্ট্রেটর অফিসার ছিল। ২৫শে মার্চ ৭১-এর আগের থেকেই থমথমি ভাব ছিল, এটা আমরা অনুভব করতেছিলাম যে একটা কিছু ঘটতে চলেছে। মার্চ মাসের ২৮ তারিখে খবর পাইলাম, তখন আমরা অংশগ্রহণ করলাম মুক্তিযোদ্ধায়। আমাগো বাঙালি আর পাঞ্জাবির ভিতরে একটা ব্যবধান হয়ে গেল। তো সবই তো কমান্ডার পাঞ্জাবিরে ছিল। ২৮শে মার্চে সন্ধ্যাবেলার থেকে কোথা থেকে কোয়ার্টার গার্ড বলে আর কি, যেখানে অস্ত্রগার থাকে সেইখানে অস্ত্রগারের থেকে অস্ত্র বাঙালিরে নিয়ে ভাগ হয়ে গেল। ওই ক্যাম্পের ভিতরে গুলিগুলো শুরু হয়ে গেল ২৮ তারিখ সন্ধ্যায়। মোহাম্মদ আলী নামে এক পাকিস্তানি ঝিলম বাড়ি, সে আমাগো 9 উইং কমান্ডার ছিল, তারে মাইরে ফেলাইলো ওই দিনই রাত্রে। সে ভাইগে যাচ্ছিল, তারা আর্টিলারি মোটর নিয়ে অস্ত্র নিয়ে ছিল, বাইরে বার পারে নাই। ২৯ তারিখ সকালে ওই বোম মাইরে আর্টিলারিতে ওই বিল্ডিং ভেঙে পাঞ্জাবিকে সব মাইরে ফেলাইলাম। আমরা রাতারাইতি যে কটা পারছি মারলাম, মাইরে আমরা ঠাকুরগাঁও শহরে যাইয়া পুলিশ, আর্মি, আনসার, মুজাহিদ মিলে আমাকে একটা বাঙালি গঠন হইল। সেকালে কোনো কমিটি হয় নাই। তখন সৈয়দপুরের থেকে বাঙালিরা এসে, আর্মির বাঙালি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল 3rd বেঙ্গল, তারা এসে আমাদের সাথে যোগ দিল সৈয়দপুরিতে ঠাকুরগাঁও এসে। ঠাকুর এসে কমিটি হইলো, ওখানে 9 উইং ঠাকুরগাঁয়ের যে বাঙালিতে সিনিয়র কাজেমউদ্দিন নামে সুবেদান বাজার ছিল বাঙালি, উনার বাড়ি ঢাকা গাজীপুর, উনি বাঙালি কমান্ডার হইল। তখন আর্মির কোনো অফিসার আর আসে নাই। পরের দিনকে আর্মি অফিসার আইলো, তখন এই যে বিমান বাহিনীর মোশাররফ, উনি গেল সুলতান শাহরিয়ার রশিদ খান, যে ওই যে শেখ সাহেবের ইসে ফাঁসি হয়ে গেছিল, উনি তখন কমান্ডার হইল। শেষে মতিউর রহমান উনি ছিল, লাস্টে ছিল সিআর দত্ত, চিত্তরঞ্জন দত্ত, সিলেট বাড়ি, উনি 6 সেক্টরে লাস্টে ছিল। সমস্ত বাঙালি লোক, আনসার, মুজাহিদ, পুলিশ যাগো ট্রেনিং আছে, তাকে অস্ত্র দিল, তার আন্ডারে শুরু হয়ে গেল লড়াই। তা প্রথমে আমরা ঠাকুরগাঁও থেকে টিকতে পারি না, আর্টিলারির গুলায় টিকতে পারি নাই। তখন আমরা চলে গেলাম পঞ্চগড়। পঞ্চগড় যাইও আমরা টিকতে পারি না, চলে গেলাম উমরখানা। উমরখানার থেকে তেতুইলে থানার আগে ভোজনপুর নামক স্থানে যে আমরা স্থায়ীভাবে ক্যাম্প করলাম। ওর উত্তরে আর আমাকে নিবার পারে নাই। তো সেটা হলো তেতুইলে থানার থেকে 10 মাইল পঞ্চগড়ের দিকে, আর তেতুইলের থেকে 18 মাইল উত্তরে হলো 0 পয়েন্ট শিলিগুড়ি হতে 3 মাইল। ওইখানে আমাকে গাড়ি ঘোড়া নিয়ে গেল, ফ্যামিলি যা ছিল সব মেয়ে ছেলে নিয়ে গেল। তখন আমরা ভোজনপুরের ওই পাশে আর নিবার পারে নাই। এইখান থেকে আমরা রেড করতাম, অ্যাম্বুশ করতাম। কমান্ডার ইসে সুলতান শাহরিয়ার, তখন তার র্যাঙ্ক ছিল ক্যাপ্টেন, সে লেফটেন্যান্ট কর্নেল হইয়া শেখ সাহেবের মারার কেসে ফাঁসি হয়ে গেল।
যখনই কোনো আনা যাইতো আমারে আগে খোঁজ করতো। তখন আমি তার আন্ডারে লড়াই করছি। যখন পাকিস্তানি গাড়ি টাড়ি যাইতো তখন তারপর ফায়ার কইরা আবার ডিফেন্সে চলে আসতাম। সমস্ত নিয়ে লাস্টটা ট্রেনে ফেলাই দিয়া এইভাবে লড়াই করছি। তো আমার সাথে ছিল আমার এই থানার ভিতরে ইমদাদ হোসেন, ও সাংবাদিকের কাজ করতো। তো আমি তো অরিজিনাল আর্মি না, আইবিপিআর ছিলাম। 11/3/67 সালে আমি জয়েন করি। তো 11/3/67 সালেতে 1971 মার্চ 28 তারিখ পর্যন্ত আমি পিআর আন্ডারে ছিলাম। 28 তারিখ থেকে আমাকে আর্মিতে ধরা হয়েছিল। তখন আর সিদ্ধান শাহরিয়া রশিদ যেখানেই যাইতো আমার রেস্ট হইতো না। প্রতি রাত্রে আমি অ্যাম্বুশ করে যাইয়া ডিফেন্সের সামনে যে গুলি করে পাকিস্তানি গাড়ি চলাচল করতো, সেই গাড়িরে গুলি করে অস্ত্র আর গুরুত্বপূর্ণ জিনিস টোকাই করে নিয়ে আবার ব্যাক করে আবার ডিফেন্সে আসতাম। তা আমি রেস্ট পাইতাম না। আমি অরিজিনালি পিআরের লোক এবং তখন আমার র্যাঙ্ক ছিল নায়ক। আমার ছাড়া সে যাইতো না, তারও রেস্ট হইতো না, আমার রেস্ট হইতো না, অন্য অন্য সৈনিকরা রেস্ট পাইতো। আমি যখন ডিফেন্সে ছিলাম তখন ওই খানেরা আক্রমণ করছিল, প্রচণ্ড আক্রমণ। তখন আমার হাতে 2 জায়গা গুলি লাগে, মাথায় শেলের টুকরে লাগে, সেগুলি মুছে গেছে। আমি 5 দিন হাসপাতালে ছিলাম, অর্থাৎ ব্যাকে এসে তেঁতুলিয়া আগেতেই থানা লেভেলে হাসপাতাল ছিল, সেখানে ভর্তি ছিলাম 5 দিন। পরে আমাকে শিলিগুড়ি নিয়ে ইন্ডিয়া, ওখানে ফাইনাল বড় ডাক্তারে দেখাই আনে। শিলিগুড়ি যাইয়ে আমি চিকিৎসা হয়ে আসি। পরে আমি 7 দিনের রেস্ট করে পরে আমি ডিফেন্সে আবার যাই। হাতে গুলির চিহ্নটা কি আছে? এই যে আছে, আচ্ছা। এই জায়গা আরো আছে, এই যে আমার সেই গুলির দাগ, আর এই যে লাগছিল, এই যে হেনে। তখন আমি রেস্টে ছিলাম। তখন মতিউর রহমান সাহেব ওনার ফ্যামিলি দেখাশোনা করতাম। ওই হাসপাতালের কাছে বাসা ছিল, আগেতেই পরিচয় ছিল। এই সময় তার ছেলে মারা গেল অযত্ন, অনিয়মে। সেই ডিফেন্সের ভিতরে 6 দিন বা 5 দিন কোনো খাদ্য দিবার পারে নাই। আর কমান্ডার সাহেব তার সাথে যোগাযোগ নিতে পারে নাই ফ্যামিলির সঙ্গে। সে আমাকে সাথে থাকতো। পরে মারা গেলি পারা বশির কমান্ডার নামে একটা লোক, তার ছেলে আছে রফিকুল ইসলাম, হেলথ চাকরি করতো। তাকেও পারিবারিক কবরস্থানে নিয়ে মাটি দিলাম, সে সাথে আমি ছিলাম। তারপর আবার 5-7 দিন ভালো হয়ে গেলি পরে আবার আমি ডিফেন্সে চলে গেলাম। তখন এই 6 সেক্টরের থেকে শিলিগুড়ি হইয়া কলকাতা পথে সরকারি যে অস্ত্রগুলি, টাকা পয়সা, কাপড় দিত, ওইটার প্রতিবারেই মতিউর রহমান সাহেব আমারে নিয়ে যাইতো। আমার কমান্ডারে বলতো তারের সাথে নিব, আমারে নিয়ে যাইতো। আমি ওই সাথে না আবার ডিফেন্সে যেতাম। ব্যবস্থাপনা কাজে আমারই বেশি লাগাইতো। তার কারণ হলো যে আমি 11 মার্চ 1967 থেকে ইপিআরে চাকরি করে ওই এলাকাটা বর্ডার সাইডে আমার সব জায়গা পরিচিত ছিল, ফিল্ডে বর্ডার সাইডে। এই জন্য আমার প্রতিটা কাজে গুরুত্ব বেশি দিত। যাইতাম এইভাবে লড়াই করতে করতে একদিন আমি ডিফেন্সে গেলাম। ডিফেন্সে গেলি পারা প্রচণ্ড গোলাগুলি হইলো, ওরা অ্যাটাক করছে ডিফেন্সের উপর। তখন আমার কাছে নোয়াখালী বাড়ি মারা গেছে, ওনার নাম রফিকুল ইসলাম নায়ক ছিল, সে আমার উস্তাদ ছিল। সে মেশিন গান চালাইতো, আমি ছিলাম টোয়াইছি। আমার সামনে একটা বাঁশের জার ছিল, তো মেশিন গানের গুড়িটি ঝাঁঝরা হয়ে গেছে, বাঁশ জার পড়ে হয়ে গেছে কাইটা, মানে গুলিটাতে 1 লেভেলে আসে। তখন বলছিল মাথা উঁচু করিস না, নিচে পিন ডাউন কর। তখন আমাকে সামনে বুবি টেপস লাগান ছিল। সে বুবি টেপস হলো যে পায়ে বাইতে যে একটা হয়, তাহলে 1000 বুবি টেপস তার যখন ছিল সব আগুন জ্বলে যাবে, সলক হয়ে যাবে। সেই ওরা যখন অ্যাটাক করছে বুবি টেপস আছে, পরে আমরা মেশিন গান দিয়ে ফায়ার দেয় এবারে বিছাই দিছি বাঁশদার সহ। তখন আর আমাকে এদিক হয় নাই, তখন বম্বিং করে নাই ওরা ওই খবর দিতে দিতে ওরা শেষ। তখন আর কি আমরা পিণ্ড হলাম, তখন আর্টিলারি দিয়ে ফায়ার করে দিল। ফায়ার করলি পরে আমাকে এখানে পিছনে যত বাড়ি ছিল সব আগুন ধরে পুড়ে জ্বলে গেল। পরে থামলো, আর ওই পাবলিক পিছনে ইন্ডিয়া চলে গেলো, পাশেই বর্ডার।
ইন্ডিয়া চলে গেল, নিয়ে গেল বাড়ি ছাড়া। তখন আমরা 3 দিন পর্যন্ত কোনো খাদ্যখানা আমাকে সাপ্লাই দিবার পারে নাই। তখন ওই যে পিছনের বাড়ি পুঁই শাকের জাংলে ছিল, ওই পুঁই শাকের বিচি খাইছি, একটু লবণও পাই নাই। এইটা হলো সবচেয়ে কষ্টের কথা। 3 দিন খুব ক্ষুধায় কষ্ট পাইছি, খাওয়া দাওয়া কোনো সাপ্লাই দিবার পারে নাই। পরে সরকারি যানবাহন আসলো, পাবলিক দিয়ে দিল, তখন একটু সুযোগ হইল। এইভাবে 9 মাস আমি তেতৈল এলাকায় বিভিন্ন ক্যাম্পে লড়াই করছি। 6 সেক্টরের ভিতরে ভাগ ছিল, বামে পঞ্চগড় আর দক্ষিণে ঠাকুরগাঁও ডাইনি, আর মাঝখানে 6 সেক্টর। এই 3 জেলা নিয়ে সিটের গঠিত ছিল। তা আমি ছিলাম, আমাকে যে বাঙালি যে কমান্ডার ছিল কাজীমউদ্দিন নাম, ওনার র্যাঙ্ক ছিল ডিআইটি, মানে সুবেদার মেজর। তখন আর্মির কোনো অফিসার আসে না, উনি পরিচালনা করছে। ওনার বাড়ি আমি গেছি গাজীপুরে, ওনার কবর জিয়ারত করে আসছি। ওনার ছেলেপেলেরা বিদেশে আছে, কেউ দেশে আছে। তারপরে ঠাকুরগাঁও কাজীমউদ্দিন নামে একটা ওই উইং কমান্ডার একটা বিল্ডিং হয়েছে, আমি যাইয়ে দেখার সৌভাগ্য হয় নাই, আমার শরীর অসুস্থ। তা আমি 1991 পর্যন্ত চাকরি করে 27/5/91 থেকে পেনশনে আছি। এ হলো ওই সময়ের ঘটনা। আরও ঘটনা ছিল, আমার এখন মনে নাই। আপনি এই যে ধরেন সব বিভিন্ন জায়গায় যে যুদ্ধ করতেছেন, এভাবে আপনার 16 ডিসেম্বরের সময় শেষ দিকটার ঘটনা আপনার মনে আছে? 2টা ঘটনা আমার মনে আছে। চেহেল গাজীর মাজার দিনাজপুর থেকে 8-10 মাইল উত্তরে একটা নদীর পাড়, ওটা দিনাজপুরের ছাড়া উত্তর পাশে, থানাটার নাম মনে নাই, ইমদাদ ভাই জানে। সেইখানে শালবাগানের ভিতরে ডিফেন্স ছিল, কোনো বসতি ছিল না। তখন আমরা খবর পেলাম রেডিওতে যে স্বাধীন হয়ে গেছে। ইন্ডিয়ান জেনারেল অরোরা, পাকিস্তানি জেনারেল AK নেওয়াজি, লেফটেন্যান্ট জেনারেল আন্ডারে ঢাকার রেসকোর্স ময়দানে 93,333 জন সেনাবাহিনী সহ তারা আত্মসমর্পণ করছে, দেশ স্বাধীন হয়ে গেছে। তো সেই আনন্দে আমরা, যে গুলি ছিল, মনে আনন্দ সব উড়াই দিলাম। এবং ওই হিন্দে একটা কবিতা লেখলাম। মনে বড় আশা ছিল 71-এর সৈনিক হব, বিনের সাথে লড়াই করব, মাতৃভূমি স্বাধীন করব, স্বার্থ লইব না। এখন সরকার মুক্তিযোদ্ধা ভাতা সবাই পায়, তাই আমি নেই। আরও আছে, আমার এখন মনে নাই। তারপরে ওই লড়াইয়ের ভিতরে একটা কবিতা লিখছিলাম যে ঈদের দিন সালাম জানাই, কবিতাটার নাম সালাম জানাই, তোমরা যারা সৈনিক মা বোনদের ইজ্জত রাখছো, আমরা তাদের সালাম জানাই। লড়লো যারা বীরের বেশে জীবন দিল সদা হেসে, আমরা তাদের সালাম জানাই। লড়লো যারা বীরের বেশে মা বোনদের ইজ্জত রাখলো। এরকম একটা কবিতা লিখছিলাম, আমার সব মুখস্থ নাই। আমি 9 মাসে 3টে প্রমোশন পাইছি লড়াইয়ের ভিতর। তখন ওই কবিতাটা ছাপাই ছিল শিলিগুড়িতেই, আমারও কবি দিয়েছিল, সেটা বইতে আছে। তারপর আমার মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁও, মুক্তিযোদ্ধা তেতুলিয়া 2টা বই লেখছে, সে বইতে আমার নাম আছে, ছবি আছে, আর মতিউর রহমান সাহেবের ছবি আছে। উনি আবার যুগ্ম সচিব হয়ে মারা গেছে, সেখানে যে দেখা করছে আমি। ওনার বাড়ি পাবনা তামাই গ্রামের জামতলি স্টেশন। এই পর্যন্ত আমি আমার এই যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে আপনি আমার মনে অনেক কষ্ট। যে মুজিব স্বাধীন করাইলো, 7ই মার্চে বক্তৃতা দিল যে যার যা কিছু আছে লড়লো, হিন্দু মুসলমান সবাই পূজা দিত, তার মূর্তিতে ভাঙ্গে ফেলানো হইলো, অপমান করা হইলো, প্রস্রাব করা হইলো। এই মুক্তিযোদ্ধার কোনো দাম থাকে না। যদি মুজিব না থাকে, তার সম্মান না থাকে, আমাকে মুক্তিযোদ্ধাকে কোনো সম্মান নাই, ভাতা বড় কথা না। এটি এবার খুব কষ্টের কথা। পরে রাজনীতিতে যা আসে পরে আসুক, সেই 71-এর যদি মুক্তিযোদ্ধাকে সম্মানই না থাকে, আর শেখ মুজিবুর রহমানের সম্মানই না থাকে, তাহলে এই স্বাধীনতার কোনো দাম থাকে না, এর কোনো মূল্য নাই। সাথে আমাকেও কোনো মূল্যহীন হয়ে গেছি। আমরা এখন বয়স হয়ে গেছে, আমার 80 বছর বয়স। এখন আমার ইচ্ছে করে মুক্তিযোদ্ধার বিপক্ষে যারা কথা কই, তাদের সাথে আবার লড়াই শুরু করি। আমার মনে এই কথা কয়, কিন্তু আমি পাইরে উঠি না। আমার মনোবল এখনো হারাই নাই। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিবেন? এখনকার যারা ছেলেপেলে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি তাদের কি পরামর্শ দিবেন? আমি কি পরামর্শ দেব? কবি সাহিত্যিকরা যা লেখে
সেটার ব্যাপার গুরুত্ব দেয়। আমার একার কথায় কি হবে? না, তারপরও আপনি এগুলো থাকবে, রেকর্ড থেকে যাবে আপনার। আমার ইচ্ছা বড় জন্ম যারা আসে এই মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে এগো নাম মনে রাখবে, এগো সম্মান দেবে, এগো যারা 1971 সালে লড়াই করে স্বাধীন করছে তাকে অনুসরণ জানি তারা রাখে। এবং এই স্বাধীন দেশ যদি থাকে, এই স্বাধীনের পিছনে মুক্তিযুদ্ধের পিছনে মুজিব কমান্ডার ছিল বা তার কথাই উঠছে, সে পাকিস্তানে আটকা ছিল, সে যদি মরেও যাইতো তাতেও তো তার নাম থাকা উচিত ছিল। তার সেই সম্মানটুকু জানি বাংলাদেশ মনে রাখে এবং টাকায় তার ছবি চিরদিন থাকে। যারা যে জাতি প্রথমেই করছে, আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, ব্রিটেন হোক, তাকে ওই সময় যারা দেশ পরিচালনা করছে, জাতিকে উজ্জ্বল করছে, স্বাধীন করছে, তাকে নাম স্মৃতি যেরকম থাকে, আমার শেখ মুজিবুর রহমানের নাম জানি সম্মানের সাথে সেইরকম থাকবে, এইটাই আমি আশা করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরিদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।